আপনাদের দল থেকে ঠিক এই মিটিংয়ে কি বলা হয়েছে যদি আমি আপনার কাছে জানতে চাই। আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দল থেকে আমাদের আহ্বায়ক এবং আমাদের সদস্য সচিব তারা যুক্ত হয়েছিলেন গতকালকে। তাদের সাথে আসলে কি কথা হয়েছে সেটা আমি এখনো জানতে পারিনি, যেহেতু গতকাল আপনারা জানেন যে একটা আমরা শোকাবহ একটা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো আমার সাথে যতটুকু আমার সদস্য সচিবের কথা হয়েছে ততটুকুর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যেহেতু অনেকটা অশান্ত একটা দিকে রূপ নেওয়ার চেষ্টা করছিল, সেটা নিয়ে উনি উদ্বিগ্ন ছিলেন, ওনার উদ্বিগ্নতার কথা জানিয়েছেন এবং রাজনৈতিক দলগুলোকে এক্ষেত্রে কি করা যেতে পারে এবং ঐক্য ধরে রাখার জন্য কিংবা পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলো কেমন ভূমিকা রাখতে পারে, এই ধরনের আলোচনা হয়েছে বলে আমি শুনতে পেরেছি। ওকে, আসবো আবার আপনার কাছে ডক্টর জাহিদুর রহমান। আমরা ক্যাওটিক সিচুয়েশন হলে নির্বাচন নিয়ে শঙ্কার কথাটা শুনি, এটা শুধুমাত্র প্রধান উপদেষ্টা না, আরও অনেকের কাছ থেকে শুনে এসেছি যেরকম সিচুয়েশনে কী করে নির্বাচন হবে। এই সিচুয়েশনের সাথে নির্বাচন সংশ্লিষ্ট ঠিক কেন এবং বারবারই কেন কোনো ক্যাওটিক সিচুয়েশন হলে নির্বাচন মানে প্রশ্নই আসে না বা নির্বাচন সম্ভব না, কিভাবে হবে, এই বিষয়গুলো আসে যদি আপনার মত রাখেন। ধন্যবাদ। আমি সেলিম ভাইয়ের কাছ থেকে আজকে যেটা শুনলাম, মানে ওনার ওখানে হিমশীতল একটা স্রোত বয়ে গেছে মেরুদণ্ডে, আমারও তাই বয়ে গেলই মাত্র, কারণ এই খবরটা আমরা কোথাও মিডিয়াতে পাইনি। মানে প্রধান উপদেষ্টাও এখন যে ন্যারেটিভটা বাজারে ছাড়ার চেষ্টা হয়েছে সেই ন্যারেটিভটা বলছেন। এখানে এনসিপির প্রতিনিধি আছেন, এনসিপি এই ন্যারেটিভটা দীর্ঘদিন থেকে মাঠে রেখেছে। মার্চে নাহিদ ইসলাম মার্চেই বলছেন এএফপি এবং রয়টার্সকে যে নির্বাচন, তখন ডিসেম্বরের কথা ছিল, এই বছর নির্বাচন হতে পারে না, উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি। আচ্ছা, তারপরে গোপালগঞ্জে যখন ঘটনা ঘটলো তখন জনাব হান্নান মাসুদ ইনস্ট্যান্টলি বললেন এই অবস্থায় কিভাবে নির্বাচন। আরেকটা দল জামায়াতে ইসলামী পাটগ্রামে যখন বিএনপির লোকজন একটা থানা আক্রমণ করলো এবং সেখান থেকে দুজন আসামি ছিনিয়ে নিয়ে গেল, তখন মুহূর্তেই তার পরদিনই জামায়াতের আমির বলছেন এই অবস্থায় কিসের নির্বাচন, কিভাবে নির্বাচন। অবশ্য পটিয়াতেও বৈষম্য বিরোধীরা করেছে, ওইটা উনি আনতে পারতেন, কিন্তু ওনাদের সাথে সম্ভবত কোনো একটা ছাড় দেওয়ার প্রবণতা আছে। গতকাল যা ঘটেছে এখনো ইনস্ট্যান্টলি কেউ বলেনি, কিন্তু এটাও ইউজড হবে। কারণ হলো তিনজন, মানে দুজন উপদেষ্টা এবং একজন প্রেস সেক্রেটারিকে 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। তারা দফায় দফায় বেরোতে গিয়েও পারেননি। সচিবালয় ভেঙে, গেট ভেঙে ভেতরে গিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে। এগুলো ইউজড হবে, শিওর থাকি আমরা, এবং এই জন্য আমি এগুলোর পেছনে কিন্তু সিস্টেম্যাটিক কোনো প্ল্যান আছে বলে সন্দেহ করি। এবং আমি খুব অবাক হয়ে দেখছি প্রধান উপদেষ্টা এখন এই আলাপ তুলছেন। এখন আমি তাহলে তাকে প্রশ্ন করি, এই অবস্থায় নির্বাচন কিভাবে হতে পারে? তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি আকারে ইঙ্গিতে বলা হচ্ছে। যে সরকারটা 1 বছরে এসব পারে নাই, এরপর ওনার হিসাব মতেই সর্বোচ্চ সীমা হচ্ছে জুন। উনি 4 মাসে কি ম্যাজিক দেখাবেন? আচ্ছা, যদি 4 মাসে ওনার কোনো ম্যাজিক থাকে, সেই ম্যাজিকটা এখন দেখাচ্ছেন না কেন? এখন তো জুলাই, সো পরবর্তী 4 মাসের মধ্যে ম্যাজিকটা দেখিয়ে দিলেই ফেব্রুয়ারিতে খুব সুন্দর নির্বাচন হয়। আমি প্রধান উপদেষ্টা, আমরা একদম সামনে থেকে শোনা একজন মানুষকে পাশে রেখে আমি বলছি যে সন্দেহটা করছিলাম যে এটাকেই মূল কাজ। আরও অনেকগুলো অপশন আছে, নির্বাচন কমিশন মানি না, এর অধীনে নির্বাচন হতে পারে না, সংস্কার না হলে নির্বাচন হতে পারে না, বিচার না হলে, অনেকগুলো আছে, কিন্তু নিরাপত্তাটাকেই মেইন টার্গেট করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে টার্গেট করা হচ্ছে, এটা বোঝা যাচ্ছিল। এখন প্রধান উপদেষ্টা একই ভাষায় কথা বলছেন। আমি মনে করি যারা শেখ হাসিনা বিরোধী লড়াই করেছেন দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য, তাদের এই জিনিসগুলোকে সিরিয়াসলি কগনিজেন্সে নিতে হবে। এবং ভীষণ কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাচ্ছি যদি এমনটা হয়, কারণ এই সরকারকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে এবং এই সরকারের উপরেই আমাদের নির্ভর করতে হবে। আমি আসবো আপনার কাছে ডক্টর জাভেদ রাসেন, আমি আপনার কাছে আসি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা অনেকদিন হলে কথা বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক অবনতি হচ্ছে, বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, ছিনতাই হচ্ছে, এগুলো বেড়েই যাচ্ছে। এর পাশাপাশি মব আছে, সাম্প্রতিক সময়ে সচিবালয়ে ঘেরাওয়ের যে ঘটনা হলো, বিক্ষোভ যেটা আমরা দেখলাম, এই পরিস্থিতিগুলোর দায় আসলে কার? এই ঘটনাগুলোর দায় আসলে কার উপর বর্তাবে? আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখছি, কিংবা আমরা যদি সাম্প্রতিক ঘটনা প্রবাহ যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো, তারপর একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে যে ক্যাওটিক একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টাই আমি বলবো। কারণ এখানে আপনি দেখবেন যে গতকালকের বিভিন্ন মবের মধ্যে থেকে যে পলাতক ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নিষিদ্ধ যে বাহিনী, তাদের সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে আমরা খবর পেয়েছি। তাদেরকে বিভিন্ন সময় আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি,
বিভিন্ন ফেসবুক গ্রুপের স্ক্রিনশট এসেছে, বিভিন্ন অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এখানে যে মোবিলাইজেশনটা করা হয়েছে এবং আমি আপনার এই শোতে আগের দিনও বলেছিলাম যে গোপালগঞ্জের ঘটনাটাও কিন্তু একটা লম্বা সময় নিয়ে তারা প্রস্তুতি নিয়েছে, কিন্তু এক্ষেত্রে পুলিশ প্রশাসন পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছিল। এবং গতকালকের যে ঘটনাটা সেখানে আমরা দেখেছি পুলিশের উপরে কিন্তু হামলা করা হয়েছে, কয়েকটি ভিডিও ফুটেজ আমি দেখলাম। এই পরিস্থিতিটায় আমি বলবো যে এটা অবশ্যই প্রথম দায় সরকারের, কারণ সরকার এখন পর্যন্ত 1 বছর হয়ে যাচ্ছে, প্রায় 1 বছরে এখনও তারা পুলিশ সংস্কারের ব্যাপারে তারা কোনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ করে আমরা যদি দেখতে পাই যে 5 আগস্টের পরপর আন্ডারওয়ার্ল্ডের যেসব শীর্ষ সন্ত্রাসীরা ছাড়া পেল, ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে তারা আসলে উত্তপ্ত করে তুললো এবং তারই কিন্তু একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই যে ছিনতাই, রাহাজানি এই জিনিসগুলো যখন বৃদ্ধি পেল, সরকারকে কিংবা যদি আমি বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আমরা সেই ধরনের কোনো কার্যকর উদ্যোগ দেখতে পাইনি। যদি আমরা আমাদের দল থেকে একটু আগে জাহেদ ভাই আমাদের আহ্বায়কের একটা উক্তি দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, আপনি খেয়াল করবেন ওই সময়টায় মার্চে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কিন্তু আসলেই ভয়াবহ রকমের খারাপ দিকে যাচ্ছিল। প্রতিদিন আমরা ছিনতাইয়ের ঘটনা দেখছিলাম, আমরা ধর্ষণের ঘটনা দেখছিলাম, আমরা আতঙ্কিত ছিলাম। উনি সেই ঘটনাটাকে সরকারকে চাপে দেওয়ার জন্য উনি এমন কোনো কথা বলেন নাই যে না নির্বাচন হতে পারবে না। উনি সরকারকে চাপ দেওয়ার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি করার জন্যই উনি কথাগুলো বলেছিলেন। এবং আমরা এখনও বিশ্বাস করি এই যে আমরা সংস্কারের কথা বলছি, আমরা ঐকমত্য কমিশনে দীর্ঘদিন ধরে যাচ্ছি, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হচ্ছে, কিন্তু পুলিশ সংস্কার নিয়ে কোনো আলাপ হচ্ছে না, জনপ্রশাসন সংস্কার নিয়ে আলাপ হচ্ছে না।